ইসমানী মির্জা শুভরাত্রিতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে আলোচনা করব রাজনীতির হালচাল নিয়ে। এ বিষয়ে কথা বলবার জন্য আমাদের সাথে অতিথি হিসেবে রয়েছেন গণফোরামের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, রয়েছেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক ও বিএফইউজের সাবেক সভাপতি সিনিয়র সাংবাদিক জনাক মোহাম্মদ আবদুল্লাহ রয়েছেন আমাদের সাথে। দর্শক, আমরা আগে জানিয়েছি যে রাজনীতির হালচাল নিয়ে কথা বলবো। আমরা 6 মাস হয়েছে প্রায় অন্তর্বর্তীকালীন সরকার তাদের দায়িত্বভার গ্রহণ করেছে। 5ই আগস্ট ছাত্র জনতার গণবিপ্লবের মুখে আওয়ামী সরকার বাংলাদেশ থেকে তাদের পতন ঘটে। শেখ হাসিনা সহ তার অনেকেই মন্ত্রী এমপিরা অনেকে দেশ ছেড়ে পালিয়েছেন, কেউ কেউ হাজতে আছেন, কেউ পালিয়ে রয়েছেন, কেউ কেউ মাঝে মাঝে বের হবার চেষ্টা করছেন, কিন্তু জনরোষে কিন্তু তারাও কিন্তু নানাভাবে বিক্ষোভের মুখে তারা পড়ছেন এবং তাদেরকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নানাভাবে তাদেরকে আটক করে তাদেরকে জেল হাজতে প্রেরণ করছেন। কিন্তু সেই অবস্থার প্রেক্ষাপটে আমরা দেখতে পাচ্ছি যে দেশে একটা নির্বাচনমুখিতার একটা চাপ তৈরি হচ্ছে। বিশেষ করে বিএনপির পক্ষ থেকে নির্বাচনের কথা বারবার বলা হচ্ছে, জামায়াতে ইসলামে বলছে, আমরা মাহমুদুর রহমান মান্নাকেও বলতে শুনেছি, গণফোরামও বলতে নিশ্চয়ই নির্বাচনের কথা বলছে। তো সেই অবস্থার প্রেক্ষাপটে আমরা দেখেছি বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে যে আওয়ামী সরকারের পতনের দিনকে স্মরণীয় করে রাখবার জন্য এই যে সামনের 5ই আগস্টকে তারা নির্বাচন করতে পারলে তারা প্রস্তাব করেছেন, কোনো দাবি করেনি। তো অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, আপনি নিজেও কিন্তু আইন অঙ্গনে নানাভাবে নিজে নির্যাতিত ছিলেন, আপনার ফ্রন্ট লাইনার ছিলেন, আপনি এই আওয়ামী ফেসিবাদের বিরুদ্ধে আপনার যে আন্দোলন, সে আন্দোলনে সবসময় আপনি সোচ্চার ছিলেন। সে অবস্থার প্রেক্ষিতে ছাত্রদের এক ধরনের বক্তব্য, বিএনপি, জামাত, বাম দল এবং একই সাথে এখন নতুন যে রাজনৈতিক দলগুলো হচ্ছে সেই ব্যবস্থাপনার মধ্যে দিয়ে বর্তমান যে রাজনৈতিক হালচালকে আপনি কীভাবে দেখছেন? না, আপনি তো উপস্থাপনাতে কিছু জটিলতা যে সৃষ্টি হচ্ছে, এটা আপনারও উপলব্ধি। তা আমি তো মনে করি যে আমাদেরকে যে বলা হলো যে আমরা এক পরিবার, শেখ হাসিনা আমাদেরকে বিভাজিত করে রেখেছিল, পেশাজীবীদেরকে বিভাজিত করেছিল, আইনাঙ্গনে বিভাজিত করেছিল, সব জায়গায়, এমনকি রাজনৈতিক অঙ্গনও আমরা এমনভাবে বিভাজিত ছিলাম, একে অপরের চেহারাও দেখতাম না। তো সেই জায়গায় আমাদের সামনে যে একটা এত বড় একটা সম্ভাবনা সৃষ্টি হলো যে আমরা এক এবং অভিন্ন, কিন্তু গত 6 মাসে এই সরকারের কর্মকাণ্ডে এবং তাদের নানান ভুল পদক্ষেপের কারণে আবার আমরা বিভাজিত সমাজের দিকে ধাবিত হচ্ছি। তাহলে আমাদের প্রয়োজন, এই সরকারের উচিত ছিল তার প্রায়োরিটি ঠিক করা। যেমন ধরেন, এই যে আহতদের চিকিৎসার ব্যাপারে কেন এত গড়িমসি হলো, বারবার কেন তাদেরকে রাজপথে নামতে হয়? আজকেও দেখেন, একবার তো রাজপথে ছিল, আর মিছিল করে এখন উপদেষ্টা অভিমুখে রওনা, ওখানে অবস্থান করছে, শহীদ মিনারে করলো, এর আগেও করলো। আপনার প্রায়োরিটি কি? আগে এদের বিষয়টা দেখবেন না? এবং শহীদদের কান্নাগুলো তো আমরা দেখতেছি, তাদের পরিবারের অভিভাবকদের, তাদের খোঁজখবর নেওয়া হচ্ছে না। তাদেরকে বললেন সাহায্য করবেন, মাঝপথে সাহায্যটা থেমে গেল কেন? তা আপনার প্রায়োরিটি তো আপনি ঠিক করতে পারেন নাই। তারপর আমরা যে বলি যে গত 15 বছর ধরে জনগণ ভোটাধিকার বঞ্চিত, পুরো নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে, আমাদের তরুণরা তারা ভোট কী জিনিস সেটাও ভুলে গেছে। তা এখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে তাদেরকে তো জাতি স্মরণ করবে অবশ্যই। তো তার জন্য রাজনৈতিক দল করতে হবে। আচ্ছা ঠিক আছে, রাজনৈতিক দল করার অধিকার আছে। 69-এ গণ অভ্যুত্থানে, 52-এর ভাষা আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছে ওরা কি গিয়ে রাজনৈতিক দল করেছে, না কোনো ক্ষমতার অংশীদারিত্ব চাইছে? 71 সনে যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল তারা সবাই গিয়ে অংশীদারিত্ব চাইছে, 90 সনে চাইছে। তা আপনারা এখন একটা রাজনৈতিক দল করবেন, ক্ষমতার দিকে ধাবিত হবেন, এটা তো আমরা আশা করি নাই। অতীত তো সেটা বলে না। আপনারা ইউনিভার্সিটি কলেজে ফিরে যান, পড়াশোনার পরিবেশ সৃষ্টি করেন। আপনি ডাকসু কলেজ ইউনিয়নে ইলেকশনগুলো দাবি করেন, ছাত্রদের যেটা করা দরকার। আর যারা রাজনীতি করতে চায় তারা আসুক মাঠে। আপনি নির্বাচনটাকে প্রলম্বিত করার জন্য রাজনৈতিক দল করবে, তো আপনি প্রধান উপদেষ্টা, আপনি কেন এটাতে পার্টি হচ্ছেন? আপনি তো একজন নিরপেক্ষ, তাই না? সরকারটা তো নিরপেক্ষ সরকার, আমরা সবাই বলি, আপনারাও বলেন, অবশ্যই আপনাদের কোনো রাজনৈতিক পরিচয় নেই। কিন্তু আপনি যখন বলেন যে ছাত্ররা রাজনৈতিক দল করবে, তার মানে কি আপনার আশীর্বাদ পুষ্ট হয়ে রাজনৈতিক দল করবে? এটা তো ভয়াবহ অবস্থা, এটা তো আমরা আশা করি নাই। সুতরাং আপনারা আপনাদের মূল কাজে মনোযোগী না হয়ে আপনারা নানান বিষয়ে এখন কথাবার্তা শুরু করেছেন, এবং আমাদের কাছে মনে হয়েছে আপনারা নির্বাচনটাকে আপনাদের প্রায়োরিটির মধ্যে নাই।
এবং এটা কত দীর্ঘসূত্রতার মাধ্যমে এটাকে দূরবর্তী সময়ে ফেলে দিতে পারেন, সে লক্ষ্যেই আপনারা কাজ করতে না। কিন্তু অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, নিশ্চয়ই আপনাদের নিজস্ব যে চিন্তা, সেই চিন্তা চেতনা রয়েছে, কিন্তু আমরা যদি একটু খেয়াল করি যে 6 মাসের মধ্যে যে পুলিশ বাহিনী যেভাবে ভেঙে গিয়েছিল, আমরা বিচার ব্যবস্থা যেভাবে ভেঙে গিয়েছিল, আমরা আমাদের যে নির্বাচন ব্যবস্থা ভেঙে গিয়েছিল, সেগুলিতে তো সংস্কারের কার্যক্রম, আমি বলছি না যে দীর্ঘমেয়াদী সরকার হাত দিল কোথায়, না না, আরে 31শে জানুয়ারির মধ্যে সংস্কারের রিপোর্ট দেওয়ার কথা বর্ধিত সময় দিয়ে, তো সেটা তো হইল না, কোনো অ্যানাউন্সমেন্ট নাই। আপনি বলেছিলেন ফেব্রুয়ারি থেকে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা শুরু করবেন, কবে করবেন জানি না। আবার ছাত্রদেরকে আপনি প্রোক্লেমেশন অফ রিভলিউশন একটা দিয়ে সেটাকে আটকায় রেখে বলছে যে আমি রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ করবো। আর রাজনৈতিক দলগুলোকে প্রোক্লেমেশনে যাবে, আমরাও তো একটা ডিক্লারেশন দিতে প্রস্তুত আছি, হয়তো দেবো আমরা। সুতরাং আপনি কেন বিভাজন সৃষ্টি করছেন এক এক কথা বলে এক একটা? আপনি এজেন্ডা দিয়ে আলোচনা করেন রাজনৈতিক দলগুলোর সাথে। আর ভারতে যখন আমাদের বিরুদ্ধে নানান বিষয়ে অপপ্রচার করছিল, তখন তো সবাইকে ডেকে হাত তুলে আমরা আপনাকে, আমরা যে ঐক্যবদ্ধ সেটা তো দেখালাম। আর এর আগে যে আলোচনাগুলো হয়েছে, কোনো এজেন্ডা ছিল সেগুলোতে আমরা গিয়ে কথা বলেছি, আপনি শুনেছেন, আপনি হ্যাঁ না কোনো উত্তর দেন নাই। এখন আমরা বলবো স্পেসিফিক এজেন্ডা দিয়ে কি কি সংস্কার করতেছেন আমরা একটু শুনি। কেউ বলবেন সংবিধান ফেলে দেব, সংবিধান কবর রচনা করব, সংবিধান পুনর্লিখন হবে, এগুলো কি? আমি তো মনে করি এগুলো আগুন নিয়ে খেলা হচ্ছে আর কি। এত সহজ নাকি? আপনারা তো কোনো রাজনৈতিক দলের সদস্য না। সুতরাং আপনাদের জুরিসডিকশন ঠিক করে নিতে হবে, কতদূর আপনি যেতে পারবেন। ইতিমধ্যে 6 মাস হয়ে গেছে, এরপরে কিন্তু মানুষ সংক্ষুব্ধ হবে। আপনি জন আকাঙ্ক্ষার কী কাজ করেছেন? আপনি যেটা বললেন, প্রশাসনের মধ্যে অস্থিরতা, প্রত্যেকেই মনে করে যে আজকে আসে কালকে আমি থাকবো কিনা। পুলিশের যে পথ পদায়ন হচ্ছে, তারাও মনে করে যে কালকে তো আমি এখানে নাও থাকতে পারি। সুতরাং অনেক সময় আপনার দিক নির্দেশনা তারা পালন করতেছে না। আপনি বাজার ব্যবস্থার কোনো ব্যবস্থা, আমরা তো চেয়েছিলাম যে প্রায়োরিটি বেসিসে সেটা সিন্ডিকেট আপনি ভাঙবেন, সেখানেও আপনি ফেল করে গেছেন। এখন ভোজ্য তেল নিয়ে তেল সামাতে হয়েছে, সেগুলোর তো আমি কোনো দৃশ্যমান কিছু দেখছি না। সুতরাং জনগণ সংক্ষুব্ধ হয়ে যাচ্ছে, যত দেরি করবেন জনগণ কিন্তু আস্তে আস্তে আপনার উপর অনাস্থা আনবে। আমরা তো জানি যে আমরা সারা বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধভাবে আপনাকে সমর্থন দিয়েছি, এবং আপনার উপর অগাধ আকাশচুম্বী স্বপ্ন আমাদের ছিল। না, সেই স্বপ্ন নিশ্চয়ই আপনাদের এখনো আছে, আমরা সেই বিশ্বাস না আছে যে ওনাদের কর্মকাণ্ডে কিন্তু আমরা সন্তুষ্ট না। নিশ্চয়ই আমরা আশা করি ধৈর্য ধরার একটা পরীক্ষা চলছে। আমি সিনিয়র সাংবাদিক মোহাম্মদ আব্দুল্লাহ আপনার কাছ থেকে শুনি, যেহেতু রাজনীতির মানুষ, রাজনীতি করেন, ওনাদের উচ্চ আকাঙ্ক্ষা অনেক কিছু থাকতে পারে, নির্বাচন থাকতে পারে, সংস্কার কেন বেশি হচ্ছে, নানাভাবে ছাত্ররা কেন রাজনীতি আসছে, নানা প্রসঙ্গ তার থাকতে পারে। কিন্তু একজন সিনিয়র সাংবাদিক হিসাবে গত 15 বছরের যে দুঃশাসন, যে গুম খুন হত্যা, বাংলাদেশ থেকে অর্থ পাচার, সব কিছু কিন্তু দেখেছেন, যতটুকু সম্ভব লিখবার চেষ্টা করেছেন, আক্রমণের শিকার হয়েছেন, রক্তাক্ত হয়েছেন। এবং আমরা একটা বিষয় তো শুকরিয়া আদায় করছি যে আমাদের বুক থেকে জগদ্দল পাথরটি সেরে সরেছে। তো সে অবস্থায় এখন যে পরিস্থিতি, রাজনীতির হালচাল, সেটি আমরা অ্যাডভোকেট সুব্রত চৌধুরীর কাছ থেকে শুনলাম, তার বিশ্লেষণ, আপনার বিশ্লেষণ কি? ধন্যবাদ। এটিএন বাংলার এই শো যারা দেখছেন এবং দেখবেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আসলে সুব্রত দাদা যেভাবে কথা বললেন, আমার কাছে ব্যক্তিগতভাবে একজন রাজনীতির একজন ঘনিষ্ঠ মানে পর্যবেক্ষক হিসেবে আর একজন সংবাদকর্মী হিসেবে কথাগুলো একেবারে একপেশে মনে হয়েছে, এবং আমি মনে করি যে সরকারের প্রতি খানিকটা অবিচার করার মতো আমার কাছে মনে হয়েছে। হয়তো তিনি সেটার সাথে দ্বিমত করার তার অধিকার আছে। প্রথম কথা হচ্ছে, তিনি যা বললেন কোনো সাফল্যই তিনি দেখছেন না তার বক্তব্যে, যেটা মনে হয়েছে। আমি সরকারকে ডিফেন্ড করার জন্য এখানে বসি নাই, সেটা আগে বলে নেওয়া ভালো, কিন্তু বাস্তবতাটাকে অবশ্যই অস্বীকার করাটা আমাদের জন্য ঠিক হবে না, নৈতিকভাবেই ঠিক হবে না। আপনি যখন 5ই আগস্টের পরে 8ই আগস্ট এই সরকার দায়িত্ব নিল, আগামী 4-5 দিন পরে সরকারের 6 মাস পূর্ণ হবে। যে কোনো সরকারের জন্য, একটি বিপুল জনসমর্থিত একটা রাজনৈতিক সরকারের জন্য 5-6 মাস কোনো মূল্যায়নের সময় কখনোই ছিল না। কিন্তু বাস্তবে হচ্ছে এই সরকারটি কোন প্রেক্ষাপটে দায়িত্ব নিয়েছে। একটি 15 বছরের একটি সাজানো প্রশাসন, সাজানো একেবারে আমলা শ্রেণী, সাজানো বিচার ব্যবস্থা থেকে শুরু করে সর্বত্র সমস্ত সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে দেওয়া হয়েছিল। একেবারে প্রশাসন যন্ত্রটাকে দলীয়করণ করতে, সেটা আর রাষ্ট্রের ছিল না, একটা দলের
মানে শাখা পরিণত হয়েছিল। বাহিনীগুলো সব শেষ হয়ে গিয়েছিল, সেখানে কোনো রাষ্ট্রীয় বাহিনী ছিল না, তারা একেবারে দলীয় একজন ব্যক্তির অনুগত বাহিনীতে পরিণত হয়েছিল। এরকম একটি রাষ্ট্রে আমার মনে হয়েছিল, আওয়ামী লীগের ধরেন গত নির্বাচনের আগেও মূল্যায়ন করলে, তারও আগে আমরা দেখলে আমার কাছে কখনো কখনো মনে হয়েছিল এই রাষ্ট্র আর কখনোই অন্য কারো হাতে, শেখ হাসিনার বাইরে অন্য কারো হাতে গেলেও সেটা চালানো কারো পক্ষে সম্ভব হবে না। কিন্তু 6 মাস রাষ্ট্রটা রান করেছে এবং এর মধ্যে লুটতরাজটা বন্ধ হয়েছে। এখন আর ব্যাংক লুট, টাকা পাচার হচ্ছে না। এখন সুব্রত দা আমরা এই যে নির্ভয়ে এখানে কথা বলতে পারছি, এখান থেকে বের হয়ে বাসা পর্যন্ত যেতে পারবো, মূল অন্তত এইটুকু আস্থার জায়গা আছে, কিন্তু সেটা ছিল না। কিন্তু এখন যা খুশি তা লিখতে পারছি। আমি আজকে মানে যে দিনটা আমাদের চলে গেল, সেদিন কুমিল্লাতে একটা যুব দলের একজন নেতা সেখানে বিশেষ বাহিনীর হাতে, যেটা যৌথ বাহিনীর তুলে নেওয়ার পরে বা ধরে নেওয়ার পরে বা আটক করার পরে তার মৃত্যু হয়েছে। এই মৃত্যু নিয়ে আমরা লিখতে পেরেছি, আমি নিজেই লিখেছি এবং এটার কঠোর সমালোচনা করে এবং যারা এটার জন্য দায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের কথা লিখতে পেরেছি। এবং সেটা কার বিরুদ্ধে? সেই সেনাবাহিনী যাদের নাম নেওয়া আমাদের পক্ষে গত 15 বছর কেন, আমি মনে করি বাংলাদেশের 53 বছরের ইতিহাসে কখনো সম্ভব হয় নাই। একটা বিশেষ প্রভাবশালী গোয়েন্দা সংস্থার ভয়ে সবাই তটস্থ থাকতে হয়েছে। আমরা দেখেছি সেখানে কমান্ডারকে সরানো হয়েছে। অতীতে এ ধরনের কোনো অতীতে বহু মৃত্যু হয়েছে হেফাজতে, শত শত হেফাজতে মৃত্যু হয়েছে। কোনোদিন কোনো দায়িত্বশীল কমান্ডারকে সরানোর ঘটনা ঘটেছে? ঘটে নাই। এই যে গত এই 6 মাসের মধ্যে হিসাবের মধ্যে 135টি মুভমেন্ট হয়েছে ঢাকা শহরে। ঢাকার বাইরে আরও যেগুলো আছে সেগুলোর কোনো হিসাব নাই। ঢাকাই 135 থেকে 40টি মুভমেন্ট হয়েছে, রাস্তা বন্ধ করে, সড়ক বন্ধ করে। শুধু যে দিনটা আমরা পার করলাম একটু আগে, সেই দিনে একসঙ্গে ঢাকা শহরে 7টি জায়গায় আন্দোলন হয়েছে, ব্লক দিয়ে, ব্যারিকেড দিয়ে অবরোধ করে, সড়ক অবরোধ করে আন্দোলন হয়েছে। সেখানে কোথাও গুলি হয়েছে, শক্তি প্রয়োগ হয়েছে? হয় নাই। এইটাও তো নতুন বাংলাদেশের একটা উন্নতির জায়গা। এই অবস্থায় এই শক্তি প্রয়োগ না করে 130-40টি মুভমেন্টকে যেভাবে পেরেছে, সেখানে কখনো ধৈর্যের পরিচয় দিয়েছে, কখনো তাদের সাথে বসেছে, এই কাজগুলো কিন্তু করেছে। এগুলো করতে গিয়ে মূল জায়গাটা যে এই যে আমাদের গণ অভ্যুত্থানের মূল আকাঙ্ক্ষার জায়গা, যেটা রাষ্ট্রকে সংস্কার করা, যে প্রতিষ্ঠানগুলো, রাষ্ট্রীয় যে প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে ফেলেছে ফ্যাসিবাদী শক্তি, সেই ফ্যাসিবাদী সরকার, সেগুলোকে যে আবার পুনর্গঠন করার জায়গাগুলোতে, এগুলোতে মনোযোগ দেওয়ার জায়গাটাতে কিছুটা ঘাটতি সরকারের হয়েছে। শুধুমাত্র এই যে ফ্যাসিবাদ ফিরে আসার জন্য তারা যে এখানে নানানভাবে এখানে ফিরে আসার জন্য যে অস্থিরতা তৈরি করার পরিকল্পিত অস্থিরতা, পরিকল্পিতভাবে মানে অশান্ত করার যে চেষ্টা করেছে, এই কারণে কিছুটা বাধাগ্রস্ত হয়েছে। দাদা যে পয়েন্টগুলো বলেছেন, হ্যাঁ, শতভাগ বা কাঙ্ক্ষিত সাফল্য আসেনি, এটা স্বীকার করতে হবে, আসার কথাও না। এ ধরনের একটা পরিস্থিতির দায়িত্ব নিয়ে দাদাকে যদি আমি ডক্টর ইউনূসের চেয়ারে বসিয়ে দিতাম, আমি জানি না তিনি কি করতেন। এবং তিনি যদি তার কাঙ্ক্ষিত তার গণফোরামের নেতাকেও যদি সেখানে বসিয়ে দেওয়া হতো, বা যদি ধরে নিই যারা ক্ষমতা প্রত্যাশী এখন বিএনপির কেউ যদি এই চেয়ারটাতে এই পরিস্থিতিতে থাকতেন, ফলাফল এর চাইতে ভিন্ন হতো বলে আমি অন্তত রাজনীতির পর্যবেক্ষক হিসেবে আমি মনে করি না। হয়তোবা রাজনৈতিক সরকার থাকলে যেটা হতো সেটা হলো এদের এটা একটা মানে কোনো রাজনৈতিক তাদের চেইন অফ কমান্ড নাই গ্রাসরুট পর্যন্ত, এটা তারা স্বীকার করেন। আপনি দেখবেন যে গতকাল একটি সাক্ষাৎকার দিয়েছেন এই সরকারের যে ছাত্র উপদেষ্টা, অন্যতম তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম, সেখানে অনেকগুলো প্রশ্ন তার সামনে অবতারণা করা হয়েছে, সাফল্য, ব্যর্থতা, চ্যালেঞ্জ। তিনি সেখানে কিন্তু সবগুলো পরিষ্কারভাবে তিনি বলেছেন যে আমাদের সীমাবদ্ধতা ছিল এই, আমরা এটা পারি নাই, আমরা এই চ্যালেঞ্জগুলো ছিল, সবচেয়ে বড় কি চ্যালেঞ্জ ছিল সেই কথাগুলো বলেছেন। এখানে বিস্তারিত সেটা বলার সময় নেই, না হলে আমি কয়েকটি বিষয় উদাহরণ হিসেবে আনতে পারতাম। বিশেষ করে রাজনৈতিক দল, যিনি দাদা ক্ষোভ প্রকাশ করলেন যে সরকারে বসে রাজনৈতিক দল নিয়ে তারা মেতে আছে, তারা সরকার চালাচ্ছে না, দেশ চালাচ্ছে না, সব ধ্বংস হয়ে যাচ্ছে। এই জায়গায় তিনি পরিষ্কারভাবে বলেছেন যে এই সরকারে রাজনৈতিক ছাত্র উপদেষ্টা আছেন মাত্র 3 জন, বাকি সবাই কিন্তু এর মধ্যে বিএনপি সমর্থিত উপদেষ্টা আছেন এবং ইভেন জামায়াতের কাছ থেকেও পরামর্শ নিয়ে এখানে উপদেষ্টা করা হয়েছে। অন্যান্য রাজনৈতিক দলের অনেক প্রতিনিধিত্ব আছে। ডক্টর ইউনূস ছাত্র উপদেষ্টাদের
বা ছাত্রদের মনোনীত হলেও তিনি কিন্তু এখনো পর্যন্ত তার বড় দাগে তার বিতর্কিত কোনো বক্তব্য দিয়েছেন। তিনি যে কথাটি বলেছেন যে ছাত্ররা একটা দল করবে, এটা তো তিনি একটা ইনফরমেশন দিয়েছেন যে ছাত্ররা একটা দলের তৎপরতা আছে। আমি যেটা জানি তিনি তাদেরকে পরামর্শ দিয়েছেন যে দল যদি করা হয় তাহলে সরকারের বাইরে গিয়ে সেটার সাথে যুক্ত হওয়ার জন্য। আমি যেটা জানি একজন সাংবাদিক হিসেবে তিনি সে পরামর্শ দিয়েছেন বলে আমি শুনেছি, এটা সত্যতা আমি জানি না। তো সেই জায়গাটাতে উনার সম্পর্কে যদি আমরা বলি যে তিনি দল গঠন নিয়ে ব্যস্ত আছেন, তিনি সরকার দেখছেন না, তিনি কাজ করে, এটা তার প্রতি আমি মনে করি অবিচার করা হবে। যেই পরিস্থিতি আমরা সবচেয়ে বড় আমি মনে করি যে সাফল্য যে আমরা আধিপত্যবাদী আমাদের যে প্রতিবেশী দেশ তারা যেভাবে আমাদের সাথে চোখ রাঙাতো, যেভাবে আমাদেরকে প্রধানত করে আমাদের সাথে আচরণ করত, সেভাবে আমাদেরকে মনে করব দাসত্বের জায়গায় তারা নিয়ে গিয়েছিল। সেই জায়গা থেকে আমরা কিন্তু এখন মাথা উঁচু করে আমরা কথা বলছি, আমরা বর্ডারে কিন্তু চোখে চোখ রেখে কথা বলছি। আমাদের বিজিবি প্রধান এখন আমাদের ক্যামেরার সামনে বলছেন যে আমরা কোনো ছাড় দেব না তাদের সাথে বৈঠকে। এই কথা আমরা 15 বছরে শুনেছি, আমরা 20 বছরে শুনেছি, শুনি নাই। একটা রাষ্ট্রের যে আত্মসম্মানের জায়গা, শ্লাঘার যে জায়গাটা, এগুলো সমুন্নত রাখা কিন্তু একটা সরকারের, একটা রাষ্ট্রের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা। আমাদের প্রত্যেকটি বিষয়ে এখন আমরা তারা যেভাবে আমাদেরকে প্রতিবেশী রাষ্ট্র মনে করেছিল যে যা খুশি তাই করবে বাংলাদেশকে, বাংলাদেশ তাদের চাওয়া অনুযায়ী দিল্লির রাডারের বাইরে তাদেরকে যেতে দেওয়া হবে না, যেটা 2008 সালে তারা বলেছিল বাংলাদেশকে আর দিল্লির রাডারের বাইরে যেতে দেওয়া হবে না। কিন্তু 5ই আগস্টের পরে বাংলাদেশ এখন দিল্লির রাডারের বাইরে আছে এবং তাদের সাথে সমমর্যাদা সম্মানে তাদের সাথে ডিল হচ্ছে এবং সেটা আমরা, এটা আমাদের একটা বড় অর্জন বলে আমি মনে করি। আমি মনে করি কোনো রাজনৈতিক সরকারও যদি 5ই আগস্টের পরে থাকতো তাহলে তাদের পক্ষেও এটা সম্ভব ছিল না। যেভাবে ডক্টর ইউনূস মাথা উঁচু করে তাদের সাথে কথা বলছেন, ফুলিয়ে কথা বলছেন, এটা কোনো রাজনৈতিক সরকারের পক্ষেও সম্ভব ছিল কিনা আমার সন্দেহ আছে। আমাদের কোনো রাজনৈতিক নেতার বক্তব্য শুনে অন্তত এইটুকু সন্দেহ হচ্ছে। এর অর্থ, আমার এই কথাগুলোর অর্থ এই না যে আমি নির্বাচনটা দীর্ঘায়িত হবে, এই সরকার প্রলম্বিত হবে, এটা কোনোভাবেই আমি সেটা বলছি না। কিন্তু ঢালাওভাবে এই সরকারকে একেবারে ব্যর্থ এই সরকার। কিছু, আপনি যদি দ্রব্যমূল্যের কথা বলেন, এটা দ্রব্যমূল্যের ব্যাপারে আপনি বলেন তো যারা সমালোচনা করছেন তাদের যে কাউকে যদি আগামীকাল দায়িত্ব দেয়া হয়, কি কি পদক্ষেপ নিলে দাম কমে যাবে, কোন বোঝবাজি, কোন কি ম্যাজিক আছে যে কমে যাবে? বাংলাদেশের বাস্তবতায় একবার দ্রব্যমূল্য যদি ঊর্ধ্বমুখী হয় এটাকে চাইলেই রাতারাতি কমিয়ে ফেলা যায় না। এটা এটা হলো আমাদের বাজার ব্যবস্থাটাই এমন যে ইচ্ছা করলেই এটা কমিয়ে ফেলা যাবে। যে আমরা আলোচনায় ফিরবো, তবে ছোট্ট একটি প্রশ্ন করেই উত্তর দিবেন সংক্ষেপে, আমরা বিরতিতে যাব। যে তাহলে আপনার নির্বাচনের আকাঙ্ক্ষা কখন হলে ভালো হয়, একেবারে খুব সংক্ষেপে? আমি মনে করি নির্বাচন হতে হবে যত দ্রুত সম্ভব, কিন্তু তার আগে মানুষের যে গণবিপ্লবের মধ্য দিয়ে মানুষের মধ্যে যে সংস্কারের আকাঙ্ক্ষা যেটা তৈরি হয়েছে এটা দ্রুততম সময় করতে হবে। দাদা যে কথাটি বলেছেন যে 31শে জানুয়ারির মধ্যে সংস্কার প্রস্তাবগুলো দেওয়ার কথা ছিল সেটা দিতে পারে না, সেটা দেওয়ার ক্ষেত্রে সরকারের কোনো এখানে আমি ব্যর্থতা দেখি না। সেই জায়গাটাতে যে কমিটিগুলো করা হয়েছে তারা সময় নিয়েছে। বাংলাদেশের ইতিহাসে আমরা দেখেছি বহু কমিটি তার মেয়াদের 10 গুণ মেয়াদ বাড়িয়েও কোনো রিপোর্ট পাওয়া যায় না। সেই তুলনামূলকভাবে তারা অনেক দ্রুতই রিপোর্ট দিয়েছেন এবং এগুলো বাস্তবায়ন পর্যায়ে যতটা পারা যায় মৌলিক সংস্কারগুলো যেগুলোর একটা সুষ্ঠু নির্বাচনের জন্য জরুরি, যেগুলো আমাদের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো বিচার ব্যবস্থাকে যেভাবে একটি সরকার প্রধানের ইচ্ছার প্রতি যেভাবে তাদের ইচ্ছা বাস্তবায়নের একটা হাতিয়ারে পরিণত করে ফেলা হয়েছিল সেখান থেকে বের করে আনা, যদি এই প্রতিষ্ঠানগুলো নির্বাচন কমিশনকে সরকারের খেয়াল খুশির একটা হাতিয়ার হিসেবে জায়গায় নিয়ে সেই জায়গাটা থেকে বের করে আনা, এগুলো না আনলে তো তাহলে আপনি নির্বাচনে গেলেই সেই নির্বাচনটা বাংলাদেশের মানুষের কাছে, বিশ্বের কাছে, কারো কাছেই কিন্তু গ্রহণযোগ্য হবে না। তাহলে আমাদের আগের জায়গায় আমাদেরকে চলে যেতে হবে। এবং আপনি যে আরো সুনির্দিষ্ট করে বলতে চান যে সময়টা আমার কাছে জানতে চেয়েছেন, সেটা তো নির্ধারণ করার মালিক সবাই মিলে নির্ধারণ করবে। আমি মনে করি সেটা ডক্টর ইউনূস যে টাইম ফ্রেম দিয়েছেন এটার সাথে রাজনৈতিক দলগুলোর খুব একটা পার্থক্য নাই। অলরেডি আমি দেখেছি গতকালও মির্জা ফখরুল ইসলাম বলেছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন করা, আর ডক্টর ইউনূস বলেছেন হয় ডিসেম্বর না হয় জুন। আমার তো মনে হয় যে জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যেও, যেহেতু বাংলাদেশের বাস্তবতায় শীতকালেই নির্বাচনটা
হয়ে থাকে সাধারণত। তো তাহলে আমরা কি ভাববো, বড় জোট সেটা মার্চ পর্যন্ত গড়াতে পারে, ডিসেম্বরের মধ্যে যদি কাঙ্ক্ষিত সংস্কার করে করতে পারে তাতে আমি মনে করি সবচেয়ে ভালো হবে। কিন্তু সেটা যদি করতে না পারে তাহলে বড় জোট সেটা জানুয়ারি থেকে মার্চের মধ্যে হতে পারে, এরপরে যাওয়াটা আমিও মনে করি না এটা কোনোভাবে এটা নিশ্চয়ই প্রিয় দর্শক, আমাদের সাথে অতিথি হিসেবে রয়েছেন গণফোরামের সাধারণ সম্পাদক সিনিয়র অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, রয়েছেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক এবং বিএফইউজের সম্মানিত সাবেক সভাপতি সিনিয়র সাংবাদিক জনাব মোহাম্মদ আবদুল্লাহ রয়েছেন আমাদের সাথে। আমরা এক ধরনের আলোচনার মধ্যে দিয়ে একটা বিষয় আসলাম, সেটা হচ্ছে অন্তর্বর্তী সরকারের যে এখন যে দায়িত্ব পালন, সে দায়িত্ব পালনে কিন্তু প্রত্যেকেরই আস্থা রয়েছে এবং সে আস্থার জায়গাটা যেটা আওয়ামী সরকারের পতন হয়েছে সেই পতনের জায়গায় কিন্তু সকলে একটা স্বস্তিতে আছে। তো দাদা একটুখানি নির্বাচন নিয়ে কথা বলবার চেষ্টা করলেন, সরকারের এজেন্ডা তৈরি করার চেষ্টা করলেন, প্রায়োরিটি তৈরি করার চেষ্টা করলেন। আবদুল্লাহ ভাই সেখানে যেটি বলবার চেষ্টা করলেন, আসলে এই যে 5-6 মাস চালানো দেশের যে পরিস্থিতি তো রেখে গেল, সেই পরিস্থিতিতে আসলে যদি এখানে যারা ভবিষ্যতে রাজনীতিতে হয়তোবা সরকার গঠন করবেন এবং আপনি বলেন আমি বলেন যাকে বলক বসিয়ে দিলে কী করতে পারত, সেই অবস্থার প্রেক্ষাপটে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের একটা উক্তির কথা বলে আমি আপনাকে আলোচনায় ফিরে আসতে চাই। তিনি কিন্তু বলেছেন এই যে আমাদের যদি নিজেদের মধ্যে, আপনি নিজেই বলেছেন নিজেদের মধ্যে আজকে বিএনপি বলি, জামাত বলি, গণফোরাম বলি, নাগরিক ঐক্য বলি, সবাই বলি, যদি একটা ঐক্য না থাকে তাহলে কি হতে পারে। তিনি বলেছেন যে তারেক রহমান সাহেব তিনি বলেছেন সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বাংলাদেশ থেকে স্বৈরাচারের মাথা পালিয়ে গেছে, আমি কোড আনকোড করে বলছি, কিন্তু অবশিষ্ট অংশ মাথা চাড়া দিয়ে উঠছে। তারা আমরা মাঝে মাঝে দেখতে পাচ্ছি, ফেসবুকে দেখতে পাচ্ছি, তারা নিজেরাদের অবস্থান গুছিয়ে নিয়ে আবার দেশ দখল করার চেষ্টা করছে। তাদের লক্ষ্যকে হাসিল করতে দেওয়া হবে না, এই অবস্থায় দেশের সকল মানুষকে ঐক্যবদ্ধভাবে থাকতে হবে। একই কথা কিন্তু তারেক রহমান সাহেব বলেছে। ফেসিবাদী বলতে শুধু আওয়ামী লীগ কেন, সমাজের বিভিন্ন অংশে তো আরও ফেসিবাদ আছে যারা আপনার আমার সাথে সবসময় উঠা বসা করতেছে, ওরা সুযোগ পেলেই তো ছবল মারবে। তারেক রহমান সাহেব সেটাই বলেছে। আচ্ছা দেখুন, ইলেকশনটা দেরি করে করলে আমাদের মধ্যে যে একটা অনৈক্য সৃষ্টি হচ্ছে, ইতিমধ্যেই এক একজন এক এক বয়ান দিচ্ছে না, জামাতে ইসলামের এক বয়ান, ছাত্র সমাজের এক বয়ান, বিএনপির এক বয়ান, বা অন্যান্য রাজনৈতিক দলের আরেক বয়ান, বামপন্থীর আরেক বয়ান। তো আমরা তো আবার আগের জায়গায় চলে যাচ্ছি। হ্যাঁ, এখন সকলেই মিলেই যখন আমরা যার যার মতো করে কথা বলবো, রাজপথে নামবো, আরেকটা বিশৃঙ্খলার সৃষ্টি হবে। তো তখন সরকারের করণীয় কি? অথচ এরা তো সব সরকারের পক্ষের লোক। এখন যারা আমরা মাঠে ময়দানে আছি, আপনি নির্বাচন নিয়ে যে বলেন যে আপনারা সংস্কার না করলে রাজনৈতিক দলগুলো সংস্কার করবে না, এটা তো বলার জন্য আপনি বলতেছেন। তাহলে বিএনপি সহ আমরা কেন 31 দফা দিলাম? সেই 31 দফার কোন দফার সাথে আপনি দ্বিমত করেন? আপনি বলেন, আপনি সেটা নিয়ে কথা বলেন না কেন? আপনি কি 31 দফার পুরোপুরি আপনি করতে পারবেন? আপনি যতটুকু করার আপনার এই সময়ের মধ্যে করার প্রয়োজন সেগুলো করেন। আপনি পুরো জিনিসটা তো পাল্টাই দিতে পারবেন না যেই অবস্থার মধ্যে আছি। আমি সেটাই বলছি যে আপনার তো কোনো রাজনৈতিক মেকানিজম নাই। আপনি পুলিশের উপর নির্ভরশীল, প্রশাসনের উপর নির্ভরশীল, আর জুডিশিয়ারি তো একটা হজবরল অবস্থা, এখনও ওখানে সঠিক জায়গায় হাত দেওয়া যায় নাই। তারপরে আপনি যারা এই বিভিন্ন ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ বা সেখানে জনগণের সেবা পাওয়া, সেটা তো দুরূহ হয়ে গেছে, কঠিন অবস্থা সব জায়গায় সৃষ্টি হয়ে গেছে। আপনি যত দেরি করবেন তত আপনি আপনার জনপ্রিয়তা হারাবেন। মানে ডিসেম্বর জানুয়ারিটা কি দেরি মনে করেন? ডিসেম্বরের মধ্যেই করতে হবে, ডিসেম্বরের মধ্যেই করতে হবে। কারণ যেগুলো সিমটম আমরা দেখতেছি সমাজের মধ্যে, কেন প্রত্যেকদিন অবরোধের মধ্যে আমরা পড়ে যাচ্ছি? প্রত্যেকদিন কেন সভা সমাবেশ, মিছিল, মিটিং, কাঁদানে গ্যাস, লাঠি পেটাগারা, এগুলো কেন আবার শুরু হয়ে গেল? আপনি যত দেরি করবেন মনে হচ্ছে যেন 53 বছরের দাবি দাবা নিয়ে আমরা সবাই মাঠে নেমে গেছি। আপনি এই সুযোগটা দিচ্ছেন কেন? ছাত্রদের একটা দাবি অটো পাস, এটা কোনো কথা হইলো? এটা তো জাতির মেরুদণ্ড নষ্ট করে দেওয়ার মতো হয়েছে। এটা কেন করতে গেলেন? এখনো যারা দাবি দেওয়া করলে অযৌক্তিক, তিতুমির কলেজের সমস্যার সমাধান করতে পারে, 7 কলেজে অধিভুক্তি ওটা নিয়ে বসে আছেন আপনারা। তা আপনি সব জায়গায় যদি এগুলো হয়ে যায়, তা আমি তো দেখি যে ওই যে আপনি বললেন না ফেসিবাদের দোসর, তারাও তো রয়ে গেছে, সব জায়গায় রয়ে গেছে না? যারা গত 15 বছর শেখ হাসিনার দলদাস হিসেবে কাজ করেছে, তারা কোথায় নাই? আমাদের জুডিশিয়ারিতে আছে, বিশ্ববিদ্যালয়ে আছে, কলেজে আছে, সাংবাদিকদের মধ্যে আছে। হ্যাঁ, তাদেরকে সবাইকে আমরা চিহ্নিত করতে পারছি। আর চিহ্নিত করতে পারলেও তো 100% এটা করা যায় না। তো যে কারণে আমাদের কথা হচ্ছে রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপ শুরু করেন।
আরে শ্বেতপত্র প্রকাশ হয়েছে আর্থিক অনিয়মের, দেবপ্রিয় ভট্টাচার্যরা যেটা করেছে ওইটা নিয়ে বসে আছেন কেন? ওইটা প্রকাশ করেন, সারাংশ কিছু বলা হচ্ছে এবং সেটা কার্যকরী পদক্ষেপ গ্রহণ করেন। তা আপনিও তো বসে আছেন সংস্কারের নামে, আজকে 2 মাস হয়ে যাচ্ছে, আর বাকিগুলো সেগুলো জাতির সামনে দেন, আমাদের সাথে কথা বলেন। আপনি সব ব্যাপারে যদি বলেন যে একটা পুরা রাষ্ট্রটাকে আপনি পাল্টে দেবেন, এটা তো হইতে পারে না, আর এটা আপনার দায়িত্বও না। এখন আমাদের উপদেষ্টারা কেউ কেউ মনে করে যে একটা দীর্ঘ সময় ধরে তারা কাজ করবে, তারপর নির্বাচন দেবে। নির্বাচনটা ওনাদের জন্য সেকেন্ডারি হয়ে গেছে, আমরা যেটা বলি সাবসিডিয়ারি। অনার্সে সাবসিডিয়ারি থাকতো না, ওনাদের জন্য সাবসিডিয়ারি হয়ে গেছে নির্বাচনটা। আর রাজনৈতিক দলগুলো কেন দ্রুত চাচ্ছে? যাতে রাষ্ট্রটাকে একটা সঠিক জায়গায় আমরা দ্রুততম সময়ে নিয়ে আসতে পারি, যাতে অন্য অপশক্তি এখানে মাথা চাড়া দিতে না পারে। এবং অন্য অপশক্তি যদি যত সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হবে, তত আগামী দিনে যারা ক্ষমতায় ভোটের মাধ্যমে আসবে তাদের জন্য সমস্যা হবে। আপনি অনেক সমস্যা কিন্তু নিজেরা তৈরি করে যাচ্ছেন, সেটা বুঝতে হবে। কথা নয় বার্তা নয়, সব ব্যাপারে আপনি একটা বাংলা একাডেমির বই মেলা করতে পারেন না। একটা বই মেলা কি 21শে পদক, সেটা নিয়ে তালবাহানা করেন, একবার এক লিস্ট দেন, আবার এই করেন। এগুলো একটা পোস্টার ছাপাইছেন, মানে কত কি, মানে দুঃখজনক, লজ্জাবোধ নাই আমাদের। আপনি 52 ভাষা আন্দোলনের ছবি দিচ্ছেন, মার্চের ছবি, শহীদ মিনার মেয়েরা বসে আছে স্বাধীনতার, হ্যাঁ, সেটা ছবি দিয়ে 52 বলে চালিয়ে দিলেন। তো সব জায়গায় তো এগুলো, আপনি যদি সব জায়গায় এই ধরনের লোকগুলোকে বসায় রাখেন। একইভাবে আপনি যারা চিকিৎসার দায়িত্ব দিয়েছেন, কি স্বাস্থ্য উপদেষ্টা, তার কি কাজ এখানে? উনি কি করেছেন গত কয় মাসে? হিসাব নিকাশ এগুলো করতে হবে না? তারপরে আপনি বললেন যে আগের মতো দুর্নীতি হয় না। স্পিড মানি এখন অনেক বেড়ে গেছে, খবর নেন সব জায়গায়। এই যে নিয়োগ প্রক্রিয়াগুলো হচ্ছে, সেখানে স্পিড মানি কীরকম যাচ্ছে, এখন বলে দুঃসময়, এটার আরও বেড়ে গেছে ভলিউম। এখন দুঃসময় না, যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। এই জন্য আমরা যত সহজ মনে করি, কোথাও কিন্তু হয় না। আমি তো শুনেছি যে পুলিশের নিয়োগ ওই লেনদেন হয়েছে ভবিষ্যতে আরও। আরে ভাই, 15 জনের পাবলিক সার্ভিস কমিশন করার কী কথা? মাথাবাড়ি একটা তৈরি করে রেখেছেন, ওখানে 5 জন ছিল, 7 জন ছিল, আপনি 15 জন এখানে বানাইয়া দিচ্ছেন আর কি। এগুলো তো রাজনৈতিক দলরা করতো, কাউকে কিছু দিতে পারতো না, তখন কাউকে এটা দেয়, কাউকে ওইটা দেয়, ওকে ওইটা দেয়। হ্যাঁ, না পারলে বলে যে কিছুই পাচ্ছ না, তাহলে সুপ্রিম কোর্টের জাজ বানাইয়া দাও। এগুলো তো দেখছি। হ্যাঁ, সেইটা 30 বছর ধরে তো আমাদের প্রলয় হবে বলেছিল রুহুল আমিন, চিফ জাস্টিস। মানে রাজনৈতিক দলগুলো যেভাবে বিচারপতি নিয়োগ দেয়, তাতে প্রলয় হয়ে গেছে। এখন উনিও 23 জন বিচারপতি নিয়োগ দিয়েছে। আপনি তো ওই যে বিচারপতি নিয়োগের আইনটা করতে করতে তার আগেই করে দিয়েছেন 23 জনকে। তো এটা তো আরও একটা প্রলয় করে দিয়েছেন। তো সব জায়গায় যদি এই ধরনের হজবরল হয়, আমার তো মনে হয় এটা আমাদের জন্য একটা চ্যালেঞ্জ হবে। রাজনৈতিক দল যারা ভবিষ্যতে ক্ষমতায় আসবে, হ্যাঁ, তাদের জন্য তো কঠিন করে যাচ্ছেন জিনিসগুলো। তো সুতরাং আমার কথা হচ্ছে, বেশি হাত দিয়ে কোনো লাভ নেই। হ্যাঁ, 111-এর সময় তো সব জায়গায় হাত দিতে গেছিল, শেষ পর্যন্ত পালিয়ে যেতে হয়েছে। আমরা চাই না যে এই বিশ্বনন্দিত ইউনূস সাহেব দলবল নিয়ে পালিয়ে যাক। সুতরাং আপনার জনপ্রিয়তা, শীর্ষের জনপ্রিয়তা থাকতে থাকতেই নির্বাচন করে রাজনৈতিক দলগুলোর হাতে ক্ষমতা দিয়ে যান, যাতে পালাতে না হয়। জি, হ্যাঁ, এই শব্দগুলো খুব কঠিন কঠিন শব্দ ব্যবহার করলেন দাদা, এবং আমি আস্থা রাখতে চাই এবং আমি মনে করতে চাই যে আসলে রাজনৈতিক দলগুলি ঐক্যবদ্ধ থাকবেন। দাদাও হয়তো ঐক্যবদ্ধই আছেন, কিন্তু হয়তো ক্ষোভের বহিঃপ্রকাশ আজকে একটু বেশি করছেন। আমরা একটা বিষয় একটু, আমি আব্দুল ভাই আপনার সাথে আসি, যে পতিত সরকার আসলে দেশকে যে অবস্থা রেখে গিয়েছেন, আমরা এমন কোনো ব্যবস্থা নাই যে ব্যবস্থাকে কত মাস কত বছর আসলে ঠিক করা যাবে। যেটা বললেন যে অন্তর্বর্তীকালীন সরকার কিছুটা সংস্কার করার চেষ্টা করছে, যেটি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী বললেন, সব সংস্কারের দায়িত্ব কাজ তো আপনার না। আমরা যদি বিচার বিভাগগুলি, আর্থিক খাত বলি, অর্থ পাচার বলি, আমরা শাপলা চত্বরের হত্যার কথা বলি, বিডিআরের হত্যা কাটার কথা, বহু কিছু মেচাকার এখানে করে গেছেন। আমি সেখানে তো আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, তিনি কিন্তু বলেছেন অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে সকল সমস্যা দূর করা সম্ভব নয়। তো সেটি তিনি বলেছেন, এবং তিনি বলেছেন তার যতটুকু সম্ভব করার চেষ্টা করছেন। তো সে অবস্থার প্রেক্ষাপটে আমরা যেটি অতি সম্প্রতি ফেসবুকে এবং আওয়ামী লীগের ভেরিফাইড পেজ আমরা দেখতে পেলাম, যে আপনারা জানেন, যে সবাই জানেন যে ছাত্রলীগকে নিষিদ্ধ সংগঠন হিসাবে তাদেরকে নিষিদ্ধ করা হয়েছে। আনুষ্ঠানিকভাবে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম, রাজশাহী কোনো বিশ্ববিদ্যালয় বা কোনো শিক্ষা প্রতিষ্ঠানে কোনো কর্মসূচি তাদের নেই। কিন্তু সে অবস্থায় আমরা দেখলাম যে এই আজকে, মানে 1 তারিখ, গতকালকে 1 তারিখ থেকে এই
পুরো মাসই তাদের নানা রকম কর্মসূচি ঘোষণা করা হচ্ছে এবং সবচেয়ে বড় বিষয় তারা হচ্ছে 18 তারিখে তারা সকাল সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে। তো এই অবস্থা যদি চলে তাহলে তো এই হরতালও হতে পারে, তাদের লিফলেট বিতরণের কথা বলছে সেটাও হতে পারে, তারাও আবার চলে আসতে পারে, যেটি আপনার আমার আকাঙ্ক্ষার বাহিরে। আপনি কীভাবে দেখেন? আমি দাদার কথার শেষ দিকের একটা কথা থেকে শুরু করতে চাই। তিনি বলেছেন যে যে অবস্থা এই সরকার করে যাচ্ছে আগামী রাজনৈতিক সরকারের জন্য সেটা চ্যালেঞ্জ হয়ে যেতে পারে দেশ চালানো। তো 6 মাসে একটা অন্তর্বর্তী সরকার, তাদের কোনো রাজনৈতিক এজেন্ডা নাই, তারা যা করছে এটা ওনাদের রাজনৈতিক সরকারের জন্য চ্যালেঞ্জ হয়ে যেতে পারে। 15 বছর যে একটা ফেসিবাদী শক্তি যা করে গেছে সেটা কি পরিমাণ চ্যালেঞ্জ এই ইউনূস সরকারের জন্য, এটা দাদা বিবেচনা করবেন না? 6 মাস না যেতে ওনাদের জন্য ভবিষ্যতে রাষ্ট্র চালানোর জন্য চ্যালেঞ্জ হয়ে যাচ্ছে, যেতে পারে বলে আশঙ্কা করছেন। তো 15 বছর ধরে যে পুরা ঢালাওভাবে সবকিছু ধ্বংস করে দিল, সেটা কতটা চ্যালেঞ্জ রাষ্ট্র চালানোর জন্য, সেই বিবেচনায় নিলেই তো আমার মনে হয় এখানে একটা সমাধান খুঁজে পাওয়া যাবে। আপনি আদালতে দাদার যে আঙ্গিনা সেটার কথা আমি বলি, আমি হরতালের প্রসঙ্গে আসছি, যে তার আঙ্গিনায় যেভাবে সামাল দিয়েছে আমার কাছে এটা অবিশ্বাস্য এবং অসাধারণ আমার কাছে মনে হয়েছে। আদালত পুরো বিচার ব্যবস্থাটাকে দলীয়করণ করে যে জায়গায় নিয়ে গেছিল, ছাত্রলীগ যুবলীগ ব্যাকগ্রাউন্ড ছাড়া, মাস্তান ছাড়া, ক্যাডার ছাড়া কেউ বিচার বিভাগে ছিল না, সেখান থেকে যে এটাকে মুক্ত করে এখন এই বিচার ব্যবস্থা যেটুকু পারফর্ম করছে এটা যে করতে পারবে, এটাই আমার কাছে কোনো চিন্তা করতে পারিনি 5ই আগস্টের আগে। সেখানে প্রধান বিচারপতি থেকে শুরু করে এদেরকে অপসারণ কি খুব ছেলে বোলানোর বিপদ ছিল? ছেলের হাতের মোয়া ছিল যে প্রধান বিচারপতি সহ পুরা বিচার ব্যবস্থা, আপিল বিভাগের সবাইকে ওখান থেকে অপসারণ করে সেখানে নতুন করে সেখানে বিচার কাজ শুরু করা কি এটা ছেলে হাতের মোয়া ছিল? খুব সহজ কাজ ছিল, সেটা কিন্তু হয়েছে। দাদা যে 23 জন বিচারকের কথা বললেন, এটা নিয়ে বিতর্কের জায়গা আছে হয়তো, কিন্তু এই 23 জন দেওয়ার কারণে অন্তত পক্ষে এখনো পর্যন্ত রাষ্ট্রটাকে চালিয়ে নেওয়া যাচ্ছে। অন্তত পক্ষে আমরা সেই ট্রাইব্যুনালে বিচারের জায়গাটাতে কিছুটা আশাবাদের জায়গা তৈরি হয়েছে। তা না হলে দলবাজ ওইসব ক্যাডার বিচারপতিদেরকে দিয়ে কি আপনি এখন রাস্তায় এটা চালাতে পারতেন? তা পারতেন না। তো এই জায়গাগুলোতে যেটুকু হয়েছে এটুকু অ্যাপ্রিসিয়েট করবেন না? হয় নাই, সেটা তো আমাদের প্রাপ্তি চাওয়ার কিন্তু শেষ নাই। আমাদের জায়গা থেকে আমার জায়গায় আমার অপ্রাপ্তি আছে, আমার আরো অনেক কিছু হওয়ার দরকার আছে। আমি এখন এই চেয়ারে আছি, আমার আরো উপরের অনেক বড় চেয়ারের আকাঙ্ক্ষা আছে। দাদার আজকে এখানে আছেন, দাদা হয়তো আগামী সরকারের কোনো একটা পোর্টফোলিও নিয়ে পতাকা নিয়ে হয়তো দাদা ঘুরবেন, তখন তার আরো বেশি চাওয়ার জায়গা থাকতে পারে। এই যে আজকে যে কথাগুলো ঢালাওভাবে বলছেন, এই কথাগুলো বলার মধ্য দিয়েই কিন্তু আমরা ফেসিবাদকে ফিরানোর পটভূমি তৈরি করছি। ঢালাওভাবে একটি সরকার এখনো পর্যন্ত শুধুমাত্র যে এই পতিত সরকারের ষড়যন্ত্রগুলো মোকাবিলা করতে পারছে না, কিভাবে পুলিশ বাহিনী পারফর্ম করছে না, সেই জায়গাটাতে রাষ্ট্রটা চালিয়ে নেয়া। আপনি দেখেছেন যে আনসার বাহিনী কিভাবে বিদ্রোহ করে কি পরিস্থিতি তৈরি করেছিল, এটি সামাল দিয়েছে, তো দিয়েছে, ধাক্কা খেয়েছে, সামাল দিয়েছে। দাদা যে কথা বললেন, বাচ্চাদেরকে সচিবালয়ের ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়েছে যে তাদেরকে পাস করিয়ে অটো পাস করিয়ে দিতে হবে। এই পথে একটা অভ্যুত্থানের পর পুরা বিশ্বব্যাপী আমরা যদি গণ অভ্যুত্থানের যদি হিস্ট্রি পুরা বিশ্বব্যাপী দেখি, কোথাওই কোনোভাবে স্মুথলি কাজ করে না। গণ অভ্যুত্থানের পরে আমরা যা যা প্রত্যাশা করছি, এই প্রত্যাশিত এইভাবে এত পিসফুলি এত সব কিছু একেবারে টোটো আপ টু দা মার্ক হবে, এটা গণ অভ্যুত্থানের পরে কোনো রাষ্ট্রেই কিন্তু এটা এই ধরনের কোনো উদাহরণ নাই। গণ অভ্যুত্থানের পরে কিছু বিশৃঙ্খলা থাকবে, এগুলো সামাল দিতে দিতে আমরা প্রত্যেকটা যতগুলো পৃথিবীতে যতগুলো গণ অভ্যুত্থান হয়েছে প্রত্যেকটা জায়গায় যদি আপনি দেখবেন যে 6 মাস 5 মাস 6 মাস শুধুমাত্র এটাকে একটা স্থিতিশীল জায়গায় আনতেই কিন্তু চলে যায়, সেখানে অন্য প্রত্যাশা পূরণ করবেন করতে। আপনি আপনি বলেছেন যে তারা কর্মসূচি, এই কর্মসূচি দেওয়ার দৃশ্যতাটা তারা দেখাতে পাচ্ছে যে আমাদের মধ্যকার নিজেদের মধ্যকার এই যে আমরা প্রত্যাশার জায়গায় প্রতিপক্ষ বানিয়ে ফেলেছি একটা অরাজনৈতিক সরকার, যারা চেষ্টা করছে যে আপনাকে একটা সুষ্ঠু নির্বাচনের জায়গায় নিয়ে যাওয়ার জন্য। আপনি মনে করেন যে প্রধান বিরোধী দল বিএনপি, তার কি প্রাপ্তি নাই? জামাত ইসলামীর প্রাপ্তি নাই এই সরকারের সময়? যদি এই অভ্যুত্থান না হতো তাহলে কি আজকে আমাদের সবার পরিণাম কি হতো? কতজনের এইখানে ক্রস ফায়ারে যেতে হতো, কতজন এখন জেলে, কত হাজার লোককে এখন জেলে প্রস্তুত হতো, গুম হতে হতো কত শত শত লোককে। সেই জায়গাটা থেকে আমরা মুক্তি পেয়েছি। তারপরে যে এই পরিস্থিতিটা সামাল দিতে গিয়ে যে ওদেরকে আমরা প্রেক্ষাপট তৈরি করে দিচ্ছি, এই সরকারকে আমরা ব্যর্থতার মাপকাঠিটা কি?
আমরা যে বিষয়গুলোকে ব্যর্থতার সূচক হিসেবে আনছি, এটা কি তাদের ন্যায্য হচ্ছে? এটা আমি মনে করি না যে এই সরকার আপ টু দা মার্ক প্রত্যাশা অনুযায়ী করতে পারে, কারণ পারার কথাও না। তারা তো এই সরকার পরিচালনার জন্য দক্ষ লোক না, এরা তাদেরকে আমরা ধরে ধরে নিয়ে এসেছি, তাই না? এদের সবাই যে উইলিংলি এই সরকারে এসছে তা কিন্তু না। আপনি দেখেন প্রত্যেকটা জনের এই সরকারের মধ্যে কি বিএনপির পছন্দের লোক নাই? এই পুরো প্রশাসন যন্ত্রটা যেভাবে যতটুকু চেঞ্জ হয়েছে, পুরোপুরি চেঞ্জ করা সম্ভব হয়নি। আপনি লোক পাবেন কোথায়? লোক তো নাই, আপনি যে রিপ্লেস করবেন। আমরা মাঝে মধ্যে অনেক উপদেষ্টার সাথে নীতি নির্ধারণী পর্যায়ে আমাদের কথা হয়, আমরা যখন বলি যে এই লোকটা তো এই ছিল, তাকে এখনো পর্যন্ত বসিয়ে রেখেছেন, আমাকে জানতে চাই যে কোন লোককে দেবো বলেন আপনি? আমরা তো নাম বলতে পারছি না, নাই তো। যারা ভিন্ন মতের ছিল তাদেরকে তো সবাইকে জেটিয়ে বিদায় করে দেওয়া হয়েছে, আর যাদেরকে বিদায় করে দেওয়া হয়েছে তাদেরকে যখন আবার ফিরিয়ে আনতে যাচ্ছেন তখন আবার প্রতিবাদ হচ্ছে যে অবসর থেকে এনে চুক্তিভিত্তিক কেন দেওয়া হচ্ছে। তো আমরা তো সবকিছুতেই রিয়েক্ট করছি, তাই না? আমরা তো এখানে আপনি যে এতগুলো প্রশাসনের এতগুলো স্তরে আপনি রিপ্লেস করার মতো লোক থাকতে হবে, তো লোকবল থাকতে হবে। তো দাদা বললেন যে দুর্নীতি হচ্ছে, রেট বেড়ে গেছে, নিয়োগ কি হয়েছে? আমার জানা মতো তো তেমন কোনো নিয়োগই হয় নাই। তাহলে দুর্নীতিটা হলো কোথায় আমার জানা নাই। দাদা নিশ্চয়ই হয়তো সুনির্দিষ্টভাবে তথ্য থাকলে বলবে, আমি অন্তত জানি না যে সরকারের আমলে নিয়োগ হয়েছে। নিয়োগ হলে তো টাকার বিনিময়ে নিয়োগ ছাড়া যেটি হচ্ছে, আমরা একটা বিরতিতে যাব, যেটি প্রথম দিকে যে কথাটা আপনি হরতালের কথাতে আছেন, যে আমি মনে করি যে আমরা নিজেদের মধ্যে এই বিভেদ নিজেরা একে অপরের বিরুদ্ধে যেভাবে দোষারোপের, যেভাবে বিদ্বেষের জায়গা তৈরি করছি, সেই সুযোগটা নেওয়ার চেষ্টা করছে ফেসিবাদী শক্তি। তারা এই কর্মসূচির মাধ্যমে তারা আবার মাঠে আসার চেষ্টা করছে, আমরা সেই সিমটম দেখতে পাচ্ছি। গতকাল আপনি দেখবেন বেশ কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ঘটছে। লিফলেট বিতরণ করতে গিয়ে তারা যেমন অনেক আওয়ামী লীগের লোকজন, মানে অভ্যুত্থানের পক্ষের লোকজনের হাতে আটক হয়েছে, পুলিশের কাছে দিয়েছে, আবার পুলিশের হাত থেকে আওয়ামী লীগের নেতাকে ছিনিয়ে নিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে পাবনাতে। আমরা দেখেছি গোপালগঞ্জে যে পুলিশ লিফলেট বিতরণে বাধা দেওয়ার কারণে পুলিশের গাড়িতে হামলা করা হয়েছে, ভাঙচুর করা হয়েছে। এই যে শক্তিটা সঞ্চয় করার তারা চেষ্টা করছে, এটা আমাদের কারণেই করছে। আমরা যখন সরকারকে সমালোচনা করে, সরকারকে অসহযোগিতা করে যখন দুর্বল করার চেষ্টা করছি, তখন এই সুযোগটা নিচ্ছে। যে আওয়ামী সরকারের যে পতিত সংগঠন ছাত্রলীগকে নিষিদ্ধ করার পরও দেখেছি যে তারা কতগুলি কর্মসূচির কথা বলেছে। 1 ফেব্রুয়ারি শনিবার থেকে 5 ফেব্রুয়ারি লিফলেট প্রচারপত্র বিতরণের কথা বলছেন। আজকে সেই বিতরণ করতে গিয়ে কিন্তু অনেকে গণধোলাইয়ের মুখোমুখি হয়েছেন। 6 তারিখ, 10 তারিখ, 16 তারিখ এবং 18 তারিখে তারা একটা হরতালের কর্মসূচির কথা তাদের ভেরিফাইড পেজে দিয়েছেন, কিন্তু সেখানে কারো স্বাক্ষর ছিল না। তো সেই অবস্থার প্রেক্ষাপটে আপনি কি মনে করেন আওয়ামী লীগের পক্ষে সম্ভব? আরে এগুলো তো ওরা হাডুডু খেলছে না, দিন শেষে কিছুই করতে পারবে না। এখন ছাত্রলীগ, আওয়ামী লীগ, যুবলীগের কথা মানুষ তো এমনিই তো, ওই যে দেখলেন না চিটাগাঙে এক ভদ্রলোক বেরিয়েছে, ওখানে ছেলেপেলে গিয়ে তারে আটকাই দিচ্ছে। এরকম সব জায়গায় এইসব ঘটনা ঘটবে। হ্যাঁ, তারা যত লাফালাফি করবে। আমি শুনেছি যে বলা হয়েছে যারা বিদেশে গেছে সব ফিরে যাও, তারপর দেশে যারা আছে সবাই রাজপথে নামো। তোমরা বলতে আমাদের দরকারটা কি? তোমরা হাজার হাজার কোটি টাকা বিদেশে নিয়ে পালিয়ে গেছো, এখন আমাদেরকে বলতেছো রাজপথে নামো। শেখ পরিবারের লোকজন নাই কেন? তারা কোথায়? সুতরাং এগুলো নিজেদের মধ্যে নানান প্রশ্ন আছে। আমার মনে হয় না এরা তেমন কিছু করতে পারে, বরঞ্চ এখানে দেশে যেগুলো আছে না, তাদের জন্য আরো মহা বিপদ হবে। সরকারকে ছেড়ে দেবে না, জনগণ ছেড়ে দেবে। সুতরাং সবাই সজাগ আছে। এখানে নতুন করে আওয়ামী লীগ বিশৃঙ্খলা সৃষ্টি করবে, হ্যাঁ, কোনো একটা ইস্যু পেলে, সেটা সম্ভব হবে না। জনগণই এটা সমুচিত জবাব দেবে, এবং সরকার তো আছেই। সুতরাং আমার মনে হয় তাদের এগুলো উচ্চাকাঙ্ক্ষা। হ্যাঁ, এত দ্রুততম সময়ে হাসিনার যে রূপ 15 বছর দেখেছে জনগণ, এবং যে দুঃশাসন, দুরাচার দেখেছে, ফেসিবাদ দেখেছে, মাফিয়া গোষ্ঠী দেখেছে, তার থেকে এত মানুষ এত দ্রুত ভুলে যাবে না। হ্যাঁ, এটা বহু বছর কন্টিনিউ করবে। সুতরাং তারা এগুলো হুমকি দেবে। হ্যাঁ, ওই বাইরে থেকে নাকি ভার্চুয়াল বক্তব্য দিচ্ছে, নানক দিচ্ছে, আর কেউ কেউ দিচ্ছে। তো এগুলোতে আরো বিরক্ত হচ্ছে। এখানে যারা আছে 2-4 জন আওয়ামী লীগ, তারা তো কোনো সুস্থির জীবনযাপন করতে পারছে না। হাইকোর্টে আওয়ামীপন্থী আইনজীবী নাই, আসেও না। সব জায়গায় হয়তো সাংবাদিক ভাইরা যায় না, প্রেস ক্লাব। আমাকে তোমরা যাও না কেন? যাই হোক, কিছুটা লজ্জা আছে। এত আকাম কুকাম করছে, এখন তো যাইতেও পারে না। তো সব জায়গায় একই অবস্থা। আমার মনে হয় কিছু ওই যারা আসলে মানে আওয়ামী দরদি তৃণমূলের নেতাকর্মী হয়তো কিছু নামবে, পরে এরও বিপদ ডেকে আনবে আর কি। তো আমার মনে হয় আওয়ামী লীগের জন্য এটা আরেকটা চরম
দুঃসময়, এমনি তো দুঃসময় যাচ্ছে, এটা করলে পরে যা বাইরে আছে এগুলোরও বিপদ আসবে আর কি। আমি একটা কথা বলি, প্রফেসর আবুল কাসেম ফজলুল হক বাংলা একাডেমির সভাপতি তিনি একটি অনুষ্ঠানে বলেছিলেন যে আওয়ামী লীগ যদি ৭৫ থেকে শিক্ষা নিত তাহলে ২৪-এ এসে তাদের এই করুণ পরিণতি হতো না এবং শেখ হাসিনাকে পালাতে হতো না। অবশ্যই, সেটা তো ঠিকই। মানে শেষ, জি না, উনি তো কখনো শিক্ষা নেয় না। উনি ৯৬ সনে তো বললো যে গোল্ডেন যুগ নাকি আমরা পার করে আসছি, তারপরে গোল্ডেন যুগের জায়গায় তো তামা যুগ বানাইয়া দেশ থেকে পালাইয়া গেছে এবং দেশের ক্ষতি করে গেছে, সেটাই বড় কথা। আওয়ামী লীগের ক্ষতি করেছে, নিজেদের ক্ষতি করেছে, শেখ পরিবারের ক্ষতি করেছে, আমাদেরও ক্ষতি করে গেছে। সেই ক্ষতি পুষতে গেলে আমাদের তাহলে যে ৭৫-৭৪ দুর্ভিক্ষ, বাকশাল, সেই জায়গাটাকে আপনি কিভাবে দেখেন? যদি না, এগুলো তো খুব দুঃসহ সময়, আমরা তো ছিলামই সেসব। তো সে সময়ে তো দেখেছি তাদের কোনো পরিবর্তন হয়নি এবং শেষ পর্যন্ত শেখ হাসিনা তো এককভাবে দলটাকে নিয়ে নিল আর কি, হ্যাঁ, এবং সবাইকে সাইডলাইনে ফেলে দিল। কোনো ভালো লোক আওয়ামী লীগ করতে পারছে? কামাল হোসেন থাকতে পারে নাই, আমিনুল ইসলাম থাকতে পারে নাই, কাদের সিদ্দিকী থাকতে পারে নাই, মান্না থাকতে পারে নাই, অনেকে এন্ড সো অন। তো এবং উনি বলতো যে আমি আমার আওয়ামী লীগ তৈরি করব, আমি পুরানো আওয়ামী লীগ আমার এখানে থাকতে পারবে না। আপনারা তো জানেন এগুলো, তোফায়েল রাজ্জাক, সরঞ্জিত সেনগুপ্ত, একজনকে তো কালো বিড়াল বানাইয়া ছেড়ে দিল, হ্যাঁ, ওদেরকেও তো সাইডলাইনে ফেলে দিল। তো এগুলো অত্যন্ত দুঃখজনক ঘটনাগুলো উনি ঘটিয়ে গেছেন এবং দিন শেষে যা হবার তাই হয়েছে আর কি। আমার মনে হয় না আওয়ামী লীগ খুব অল্প সময়ে আবার মাথাচাড়া দিয়ে উঠতে পারবে, কারণ জনগণ তাদেরকে এত ক্ষোভ, এত তাদের প্রতি ঘৃণা সৃষ্টি করেছে। হ্যাঁ, এটা ওই যে ডাস্টবিন বানিয়ে রাখছে না, দেখেন না, পাবলিক দলে দলে গিয়ে সেখানে ডাস্টবিনকে ব্যবহার করবে। মানুষের ঘৃণা তো বোঝা যায়, তাই না? 71-এ যারা আমাদের মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল তাদের প্রতিও মানুষের ঘৃণা ছিল না? দীর্ঘ সময় ধরে তো সেই ঘৃণা আমরা দেখেছি। তা এখনো তারা যেটা করেছে এটা দীর্ঘ সময় তাদের এই ঘৃণার সইতে হবে মানুষের মন থেকে তারা দূরে সরে যাবে। আব্দুল ভাই, শেষের দিকে আসছে, একেবারে ডাস্টবিনের কথা বললাম, আমরা ঘৃণা স্তম্ভের কথা আমরা দেখেছি এবং ৫ই আগস্টের পতিত সরকারের পতন যখন হয় তখন আমরা দেখেছি যে কিভাবে মুজিবের মূর্তিগুলি বিভিন্ন জায়গায় ভাঙা হলো, কিভাবে ছবি নামিয়ে ফেলা হলো, কিভাবে গণভবনকে সাধারণ ছাত্র জনতা কিভাবে সেখানে আক্রমণ করে সেখানে সেইখানে ঢুকে গেল। তো সে অবস্থায় আসলে আওয়ামী লীগের রাজনীতির ভবিষ্যৎটা কি? তারা নানা রকম কর্মসূচির কথা বলছে। আমি দাদার সাথে শেষের পার্টের কথাগুলো আমি একমত, সম্পূর্ণ একমত। দেখেন, আওয়ামী লীগ আমরা গত 15 বছর কি দেখেছি, তারা এত নিষ্ঠুর শাসনের মধ্যেও কিন্তু তারা কখনো পুলিশ প্রোটেকশন ছাড়া কিন্তু তারা রাস্তায় নামতে পারে নাই। বিরোধী দলকে তারা ক্ষমতায় যখন ছিল, মানে একনায়কতন্ত্র, একেবারে ফেসিবাদী শাসনকালেও সকল বাহিনীকে তারা দলীয়করণ করে একেবারে দলের লাঠিয়ালে পরিণত করেছে। তারপরেও কিন্তু তাদের মনোবল ছিল না কখনো, যখনই বিরোধী দল কর্মসূচি দিত তখন পাল্টা কর্মসূচি দিত বটে, কিন্তু তাদের কর্মসূচিটা পালন হইতো পুলিশের প্রোটেকশনে। পুলিশ প্রোটেকশন ছাড়া কোনোদিন কিন্তু তারা রাস্তায় নামতে পারে না, ক্ষমতায় থাকা গেলেও। আর এখন কি তাদের সেই লাঠিয়াল বাহিনী আছে? এই লাঠিয়াল বাহিনী, যদিও তারা এখনো পর্যন্ত বাহিনীগুলোতে তো সবাইকে আর একেবারে বের করে দেওয়া যায় না, কিন্তু তাদের পক্ষে এখন আওয়ামী লীগকে প্রোটেকশন দিয়ে তো আর রাস্তায় নামানোর সেই সুযোগ নাই। তো সুতরাং আওয়ামী লীগ কিন্তু ওই পুলিশ প্রোটেকশন, বাহিনী প্রোটেকশনেই কিন্তু বীর, তা না হলে তারা বিড়াল। সেই কারণে এইসব কর্মসূচি এগুলো হলো এক ধরনের রাজনৈতিক ভেলকি। এই ভেলকি দিয়ে তারা বোঝাইতে চাচ্ছে তারা তাদের যে মনোবল, ভেঙে পড়া মনোবল কর্মীদের এটা চাঙ্গা করার চেষ্টা করছে। এটা চাঙ্গা হওয়ার পরিবর্তে বিপদে পড়ছে। এই যে দেখেন, দোলাই বিভিন্ন জায়গায় আজকে কয়েকজনকেই আমরা ভার্চুয়াল জগতে দেখেছি, তারা লিফলেট বিতরণ করতে মার খেয়েছে এবং এটাতে আওয়ামী লীগের বিভিন্ন পদ্মারই লোকজনই মার খেয়ে। তো এই লোকগুলাকে শুধু শুধু বিপদে ফেলছে, অথচ নেত্রী আছেন ওখানে দিল্লিতে আইএসএ, সেখানে আইসি জীবন যাপন করছেন একেবারে ভিভিআইপি প্রটোকলের মধ্যে, ওখানে থেকে নানান উপাদেয় খাদ্য খাচ্ছেন, সেখানে বিলাসী জীবন যাপন করছেন, আর কর্মীদেরকে উস্কানি দিয়ে নিয়ে। উনার কিন্তু অতীত রেকর্ডও সেরকম। তারা যাওয়ার সময় কি করেছেন? যাওয়ার সময় এই কর্মীগুলো তো বোঝা উচিত যে তাদের কয়জন রাজনৈতিক দল নেতা
নেতাকে তিনি নিয়ে যাওয়ার চেষ্টা করেছেন, বেছে বেছে তার পরিবারের সদস্যদেরকে, যতক্ষণ পর্যন্ত পরিবারের সদস্যরা তার বিমানে না উঠছে ততক্ষণ পর্যন্ত তিনি যেতে চান না। একজনকেও পরিবারের একজন সদস্য কিছুকে আগে পার করে দিয়েছেন যখন লক্ষণ খারাপ দেখেছেন, আর বাকিদেরকে না ওঠা পর্যন্ত তিনি ফ্লাই করতে দেন নাই। তার মানে কি, পরিবারের সদস্যদের বাইরে কারোর জন্য তো তিনি অপেক্ষা করেন নাই, অমুক রাজনৈতিক নেতাকে আসুক একটু, এই অপেক্ষা তো তিনি করেন নাই। সুতরাং নেতা কর্মীদের বোঝা উচিত যে তাদের যে ডিজাস্টার গত 15 বছরে লুটপাটের মধ্য দিয়ে, নিষ্পেষণের মধ্য দিয়ে, মানবাধিকার হরণের মধ্য দিয়ে, গুম খুনের মধ্য দিয়ে আওয়ামী লীগকে শেষ করে দিয়েছেন শেখ হাসিনা। তো সুতরাং এই আওয়ামী লীগ আবার যদি সেখানে পুনর্জীবন হইতে হয়, তাদেরকে প্রথমে ক্ষমা চাইতে হবে, নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। এই জাতীয় ক্ষমা চাওয়ার পরেও তাদেরকে অপেক্ষা করতে হবে, কমপক্ষে 15 বছরের জায়গায় আরো 30 বছর অপেক্ষা করা উচিত। তাদের অপেক্ষা করে তারপরে শুদ্ধ হয়ে তারপরে যদি বাংলাদেশের মানুষ আবার তাদেরকে স্বাগত জানানোর কোনো পটভূমি তৈরি হয়, তাহলেই কেবল, তা না হলে শুধু শুধু সাধারণ নেতা কর্মীদেরকে বিপদগ্রস্ত করা ছাড়া এগুলোতে এইসব বিলকেতে কোনো কাজ হবে না। কারণ আমরা দেখেছি যে যতই এই বিভেদ, যতই নিজেদের মধ্যে কিছুটা ভুল বুঝাবুঝি, ক্ষমতার রাজনীতি, নির্বাচন, এগুলা নিয়ে বিএনপি, জামাত বা অন্যান্য বর্তমান যেসব রাজনৈতিক দল যতই ভুল বুঝাবুঝি থাকুক না কেন, আওয়ামী লীগের প্রশ্নে কিন্তু, আওয়ামী লীগকে ফিরতে দেওয়ার প্রশ্নে কিন্তু তাদের মধ্যে কারোর মধ্যেই কোনো মতভেদ নাই। সুতরাং প্রতিরোধ যে তারা কতটা মানে মারাত্মক প্রতিরোধের মুখে পড়বে এরা হয়তো কল্পনাও করতে পারছে না। চেষ্টা করতে গেলেই কিন্তু সেই প্রতিরোধের মুখে। যদি বলেন কিছু বলবার থাকে আওয়ামী লীগের প্রতিরোধ। না, দিন শেষে তো আমরা এই সরকারের সফলতা কামনা করি। এটা আমাদের সরকার, জনগণের সরকার, দেশের 18 কোটি মানুষের আশা ভরসার স্থল প্রফেসর ইউনূস, তিনি সফল হবে এটাই আমরা আশা করি। একটা সুষ্ঠু, গ্রহণযোগ্য, নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে তিনি রাজনৈতিক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করবে এবং সসম্মানে তারা বিদায় হবে। সেক্ষেত্রে আপনাদের সহযোগিতা তো দরকার। অবশ্যই সহযোগিতা তো করবোই, আমরা করবো, কিন্তু আমরা কাজের সমালোচনা করছি, সহযোগিতা করবো না কেন? তারা যারা আরো শক্ত হাতে কাজগুলো করে এই জন্য আমরা সমালোচনা করছি। আমরা সমালোচনা করছি কাজের গতি বাড়ানোর জন্য। কিন্তু সেক্ষেত্রে যদি মনে করেন দল মত নির্বিশেষে যারা এই ছাত্র জনতা গণবিপ্লবের মধ্যে দিয়ে এই সরকারকে দায়িত্বভার দিয়েছে, তার মধ্যে যদি এই বিভেদের সুর তৈরি হয়, কিন্তু আপনার কথার মধ্যে অনেক ক্ষোভের সুর দেখা যাচ্ছে। দীর্ঘসূত্রতা করলে এটা বিভেদ হবে, আমরা তো সেই বিভেদটা চাই না। এই জন্য দ্রুততম সময়ে গুছাই ফেলেন, গুছাই ফেলে একটা ডিসেম্বরের মধ্যে নির্বাচনটা দিয়ে দেন। হ্যাঁ, এটা রাজনৈতিক দলের না, এটা জনগণের এই আকাঙ্ক্ষা। আরে 15 বছর মানুষ ভোট দিতে পারে নাই, আমাদের তরুণ সমাজ তো ভোট কি জিনিস ভুলেই গেছে, জানেও না। সুতরাং আমাদের যেটা দাবি হবে রাজনৈতিক দলের পক্ষ থেকে, আপনি একটা সুন্দর সুষ্ঠু নির্বাচন দেন এবং নির্বাচন কেন্দ্রিক যে সংস্কারগুলো প্রয়োজন সেটা করেন। আর বাকি সংস্কার আপনি রাজনৈতিক দল, আরে রাজনৈতিক দলেরও তো সংস্কারের প্রয়োজন আছে, তো সেটা আপনি করলে হবে? প্রত্যেক দল তার নিজস্ব সংস্কারের মধ্যে এগোতে হবে। তারা কর্মসূচি দিক যে আমি এটা চাই, আমরা এটা করব। যেমন আমরা 31 দফা দিয়েছি, সেখানে রাজনৈতিক দলের নিজস্ব সংস্কারেরও প্রয়োজন আছে, তো সেটা তো আর সরকার করে দেবে না, করতেই হবে, সেটা কমিটমেন্ট দিক জনগণের সামনে। জি, প্রিয় দর্শক, আমরা শুনছিলাম অ্যাডভোকেট সুব্রত চৌধুরী এবং সিনিয়র সাংবাদিক মোহাম্মদ আব্দুল্লাহর কাছ থেকে একটা বিষয়, একটা ঐক্যের প্রয়োজন এবং সেই ঐক্যের জায়গাটা আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তারেক রহমান যেভাবে বলেছেন যে ফ্যাসিস্টরা কিন্তু আবার মাথা চাড়া দিয়ে উঠতে পারে, এবং একই সাথে দুজন অতিথি কিন্তু একই কথা বলেছেন, এবং যে ধরনের হাইডুডু খেলার মতো করে চেষ্টা করছেন পতিত আওয়ামী সরকার, এগুলি আসলে ভেলকিবাজি হিসাবেই দুজনে আখ্যায়িত করেছেন। আমরা আশা করব যে জনগণের যে প্রত্যাশা, সে প্রত্যাশার মধ্যে দিয়ে আগামীতে একটা গণতান্ত্রিক সরকার, নির্বাচিত সরকার দেশের রাষ্ট্র ক্ষমতায় আসবেন এবং দেশের 15-16 বছরের যে দুঃশাসন, যে অন্যায়, অত্যাচার, গুম, খুন, হত্যা হয়েছে, সেই ধরনের কোনো রকম রাজনীতি আর বাংলাদেশে থাকবে না, এই প্রত্যাশা করে ইস্পানি মির্জাপুর শুভরাত্রি এখানেই শেষ করছি। প্রিয় দর্শক, আপনারা ভালো থাকবেন, সবাই মিলে ভীষণ ভালো থাকবেন।